হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এমনি শারীরিকভাবে ভালো আছি। আজকে হচ্ছে 18th জুলাই আর এখন বাজে 11:20। এখনই আমি আমার ব্লগটা নিয়ে বসলাম, মানে ক্যামেরাটা অন করলাম। সকাল থেকে আজকে জানি না কেন কেবল ল্যাদ খেয়ে পড়ে আছি, জানো, মানে কিছুই করতে ভালো লাগছে না। গুড্ডিকে খুব মিস করছি, আর মানে ধৈর্যে যেন কুলোচ্ছে না যে কবে অক্টোবর মাসটা আসবে। এইসব নিয়ে না আজকে মানে একদম কোনো এনার্জি ছিল না। সকালে অনেকক্ষণ বসেছিলাম, বিদিশা আমাকে রীতিমতো গুতিয়ে গুতিয়ে তুলে এবং ওই মেনু আমাকে সিলেক্ট করে দিল, বললো মুন কিচ্ছু করতে হবে না, তুমি তো পোলাও খেতে ভালোবাসো, একটু পোলাও করে নাও, বাস একদিন একটু মিষ্টি দিয়ে পোলাও করলে কিচ্ছু হবে না। তো ও মানে বলতে গেলে পুরোপুরি আমাকে যদি এই মানে জোর দিয়ে না তুলতো ঠেলে, তাহলে বোধহয় আজকে আর রান্নাবান্নাই করতাম না। মানে জাস্ট সোফায় বসেছিলাম। আর ও তো রেগুলার মানে সারাদিনের মধ্যে কেবলই জিজ্ঞেস করে কি করছো কি করছো, এই জিজ্ঞেস করতে থাকে। তো ও সেরকমই যথারীতি সকালে জিজ্ঞেস করেছে কি করছো, আর আমি বলেছি আমি ল্যাদ খেয়ে পড়ে আছি, আমার কিছুই ভালো লাগছে না, কোনো কাজে গা নেই, কিছু না। বাস ও সেই তখন থেকে আমার পেছনে লেগেছে যে না তুমি ওঠো, উঠে তোমার খাবার ব্যবস্থা করতে হবে, তুমি আজকে পোলাও করো, পোলাও তুমি ভালোবাসো। তো সেই মানে বলতে গেলে ওর গুতুনিতে উঠেছি, উঠে ম্যাগিটা করেছি। ম্যাগিটা অবশ্য এমনিও করতাম, ম্যাগিটা করেছি আর আমার জন্য অল্প একটু পোলাও করেছি। চিনিটা তো আমি একেবারেই খাই না, তো চিনিটা খুবই কম দিয়েছি, আর একটু আমসত্ত্ব, একটু কিশমিশ, কাজু এই দিয়ে পোলাওটা করেছি। পোলাওটা যে খুব একটা ক্লাস হয়েছে আমার মনে হয় না। যাই হোক, ওই যা হয়েছে হয়েছে, আমার আজকের মতো হয়ে যাবে। ইটিং শো অবশ্যই করব। আর ক্যামেরাটাকেও অন করিনি, জানো তো, কি জানি মানে ওই এক একদিন এরকম হয়, দেখবে কিছুতেই কিছু ইচ্ছে করছে না। তারপরে না ওই যে জোর করে উঠলাম, পোলাও করলাম, তারপরে চানটাও সেরে নিলাম। ম্যাগি এখনো খায়নি, সরি, ম্যাগি এখনো খায়নি, ওর খাবার দাবার সব দিয়ে দিয়েছি। আর যে না চট করে একটুখানি তোমাদের সঙ্গে দেখা করি, করে একটা গল্প বলবো আজকে। এবং গল্পটা না বড় গল্প, আমার পছন্দের গল্প এটা। আর আসলে বললাম না যে ভিডিও এমনি যখন পুরো এইসব আনুষঙ্গিক জিনিস দেখাই, তখন আর না বড় গল্প শেয়ার করার মতো আর হাতে টাইম বেঁচে থাকে না। টাইম অবশ্যই থাকে, সেটা আমার কোনো টাইমের রেস্ট্রিকশন নেই, কিন্তু একটা বিশাল বড় ভিডিও হয়ে গেলে প্রথম চোটেই না কারুরা দেখতে ইচ্ছে করবে না। আর অত বড় গল্প, তারপরে এইসব আনুষঙ্গিক কাজ ভালো লাগে কখনো বলো? তাই জন্য আজকে ভাবলাম আজকে আর কিছুই দেখাতে ইচ্ছে হচ্ছে না, কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। তো ল্যাদ খেয়ে পড়েছিলাম, সেখান থেকে উঠে যে এতখানি এগিয়ে এসেছি এটাই অনেক। এবং মানে ফুল ক্রেডিট গোজ টু বিদিশা। ওই আমাকে জোর করে রীতিমতো মানে ভার্চুয়ালি আমাকে ঠেলেছে, ও যাকে বলে জানো, ভার্চুয়ালি ঠেলেছে, ঠেলে ঠেলে ও আমার রান্নাঘরে নিয়ে গেছে, পোলাও করিয়েছে, মানে ঠেলে ঠেলে মানে আজকে এই অবধি এসেছি ফর হার। আর আরেকটা কথা, একজন আমাকে কমেন্ট বক্সে লিখেছিলে, নামটা না ভুলে গেছি, কেননা এত কমেন্ট আসে তো কমেন্টের উত্তর দিতে দিতে সে হারিয়ে গেছে। আমি যে কৌটোটার মধ্যে ডাল সেদ্ধ করি সেটা দেখতে চেয়েছে এবং কোথা থেকে কিনেছি ইত্যাদি জানতে চেয়েছে। এই যে আমার এই কৌটো, এটা স্টিলের কৌটো একটা, এই দেখো ছোট সাইজ, এবং এটাই হচ্ছে সব থেকে ছোট সাইজ। এর পরে আবার এর ওপরে সাইজ আছে, আরো বড় সাইজ আছে, সেটা তুমি তোমার ফ্যামিলিতে কতজন আছে, কতজনের ডাল তৈরি করবে সেটা বিবেচনা করে অবশ্যই কিনো। আর এটা আমি গড়িয়াহাট থেকে কিনেছি। গড়িয়াহাটে রাস্তায় দেখবে স্টিলের যেসব দোকানপাট হয় সেখানেও পাওয়া যায়, তবে এটা সেখান থেকে কিনিনি, কেননা আগে না রাস্তার থেকে কিনেছিলাম, সেটা ফেটে গেছিল। তো এটা হচ্ছে একদম গড়িয়াহাট মার্কেটের ভেতরে স্টিলের দোকান থেকে এটা কেনা। তো তুমি গড়িয়াহাট মার্কেটে যদি যাও, তাহলে যে কোনো স্টিলের দোকান, যে দোকানে স্টিলের বাসনপত্র মানে এক্সক্লুসিভ স্টিলের বাসনপত্র বিক্রি হয়, সেইখান থেকে এইটা নেবে। ওদেরকে বলবে যে ডাল তৈরি করার যে কৌটো পাওয়া যায় সেটা দেখান, অবশ্যই তারা দেখাবে। আর এগুলো খুব একটা বেশি দাম না, আমার এটা বোধহয় 50 টাকা নিয়েছিল। তো এর থেকে বড় হলে আর একটু বেশি হবে এরকম আর কি। ওই 100 টাকার মধ্যে আমার মনে হয় এর থেকে বড় বড় সাইজগুলো পেয়ে যাবে। তো যাকগে, আজকে আর কিছু দেখানোর কিচ্ছু নেই। তো আজকে ভাবলাম বড় গল্প যেটাকে সিলেক্ট করে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। এই কদিন ধরে তো তোমাদের মানে কাছ থেকে যা পেয়েছি সেগুলোই শেয়ার করেছি। তো এবারে আমার একটা পছন্দের শেয়ার করি, দেখো কেমন লাগে। গত 6 মাস হলো আমি এক বিবাহিত লোকের সাথে চুটিয়ে প্রেম করছি। সেই লোকের বউ আছে, 2টো বাচ্চা আছে। বাইরে থেকে দেখে মনে হতে পারে সুখী পরিবার তাদের,
কিন্তু বাইরে থেকে দেখে তো আর সব বোঝা যায় না। সেই সুখী পরিবারের ঝলমলে মোড়কের মধ্যে অযত্নে পড়ে আছে জংধরা সম্পর্কের শেষ ছিটে ফোঁটা। আমি অবশ্য তার পরিবারকে দেখিনি, দেখার প্রয়োজনও বোধ করিনি। তার কাছ থেকেই শুনেছি তার জীবনের টানাপোড়েনের গল্প, একই ছাদের নিচে দিনের পর দিন স্ত্রীর সাথে থেকেও না থাকার গল্প। মন মানসিকতায়, ধ্যান ধারণায়, শিল্পে, সাহিত্যে, শিক্ষা, যোগ্যতায় সব কিছুতেই তাদের নাকি যোজন যোজন ব্যবধান। বিয়ের আগে এতটা বুঝতে পারেননি, বুঝতে পারবার কথাও না। সেটেল ম্যারেজ ছিল তো তাদের। এই একটু দেখা, একটু কথা, তখন নাকি খারাপ লাগেনি। ব্যাস, তাতেই দুজনের বিয়েতে মত দিয়ে দিয়েছিল। তারপর একসাথে পথ চলতে গিয়ে ধীরে ধীরে বৈষম্যটা ফুটে উঠতে থাকে। শুরুতে সে ভেবেছিল যে সময়ের সাথে সাথে এই দূরত্ব ঘুচে যাবে, কিন্তু সেই দূরত্ব তো ঘুচে নাই, বরং দিনকে দিন আরো বেড়েই চলেছে। এখন সেই দূরত্ব এতটাই যে মহাকাশ পাড়ি দিলেও তার ঘোচবার নয়। মাঝখান দিয়ে দুইটা সন্তান হয়ে এমন এক বন্ধন সৃষ্টি করেছে যে চাইলেই এই জীবন থেকে বেরিয়ে আসার উপায়ও নেই। তাদের সম্পর্কটা আজ এমনই যে সে এখন না পারছে গিলতে, না পারছে ফেলতে। এই সব আমি তার কাছ থেকে শুনেছি। আমি তার ব্যাপারটা কিছুটা হলেও অনুধাবন করতে পারি, কেননা এমনই এক সম্পর্কের বেড়াজাল থেকে আমি নিজেও মুক্ত হয়ে বেরিয়ে এসেছি। আমার জন্য ব্যাপারটা অনেক সহজ ছিল। আমার কোনো ছেলেপুলে হয়নি। আমি বুদ্ধিমতী এবং স্বাবলম্বী মেয়ে ছিলাম। বিয়ের শুরুতেই আমি বুঝে গিয়েছি কোথায় জানি একটু তার ছেঁড়া। সব ঠিক আছে, আবার কিছুতেই যেন কিছুই ঠিক নেই। ঠিক আমারও মনে হয়েছিল আমরা দুজন যেন ভিন্ন জগতের বাসিন্দা। তাই বুদ্ধি করে শুরুতেই বাচ্চা নিইনি। তারপর দুইজনে যখন দেখলাম যে আমাদের মধ্যে আর কিছুতেই মিলছে না, তখন নিজেরাই নিজেদের পথ দেখে নিয়েছিলাম। প্রবাসে থাকার কারণে ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়েছিল। দেশে থাকলে তো পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের হস্তক্ষেপে জল ঘোলা করতে করতে জীবনের অর্ধেক শক্তি নিঃশেষ করে তবেই না এই ছাড়াছাড়ি করা লাগতো। এ তো গেল 8 বছর আগের কথা। এই 8 বছরে আমার মা অবশ্য তার মেয়ের এই ডিভোর্সের ধাক্কা থেকে এখনো রিকভার করতে পারেননি। তিনি মনে করেন আমার দোষেই আমার আজকের এই করুণ পরিণতি। মেয়েকে বেশি স্বাবলম্বী করে গড়ে তোলার নাকি এটাই ফল। সামান্য আপোষ করে ছোটখাটো ব্যবধান মেনে নিয়ে জীবনে চলার ক্ষমতা আমি নাকি হারিয়ে ফেলেছি। তিনি মেয়েকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নিজেকেই দোষারোপ করে আপাতত দিন গুজরচ্ছেন। তবে আমার মায়ের কাছে আমার পরিণতি করুণ মনে হলে কি হবে, আমার নিজেকে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন মনে হয়। নিজের মতো থাকি আমি, নিজের মতো চাকরি করি, দেশ বিদেশে ঘুরে বেড়াই, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি। আর যেদিন মন খারাপ থাকে সেই দিনই সারাদিন গুম মেরে পড়ে থাকি। কোনো বন্ধন নেই, কারো কাছে জবাবদিহি করা লাগে না, কোনো বোঝা নেই, মন্দ লাগে না আমার নিজের এই একাকী জীবনটা। মাঝে মাঝে একটু একাকিত্ব বোধ হয় ঠিকই, কিন্তু আমার বন্ধু বান্ধব শখ আহ্লাদের কমতি নেই, এতেই আমার চলে যায়। তারপরও পরিবার আর বন্ধুদের চাপে পড়ে 2-1 জনের সাথে ডেট করেছিলাম ঠিকই, কিন্তু কাউকে একটু মনে ধরল না। শারীরিক ভালোবাসার কাঙাল আমি কখনোই ছিলাম না, কারো শরীর আমাকে সেভাবে টানেও নি। আমার কাছে মনটাই বড়, আর শুরুতেই মনে না ধরলে আমার সেখানে কিছু করার নেই। এরপর হঠাৎই আমার জীবনটা ওলট পালট করে উদয় হলো আমার এই প্রেমিক পুরুষ, তার নাম আবির। এক বাংলাদেশি বান্ধবীর বাসার দাওয়াতে তার সাথে আমার প্রথম দেখা। আমি বাংলাদেশি সার্কেলের মেলামেশা আজকাল কমিয়ে দিয়েছি। আমার বয়সী সিঙ্গল মহিলা দেখলেই সবাই চুপচুপ করে দুঃখ করা শুরু করে দেয়। নানান কথা তাদের, আমার একা থাকতে ভালো লাগে কিনা, আমি নাকি বেশি মডার্ন, অমুক ভাবির ডিভোর্সি দেবর নাকি পাত্রী খুঁজছে, এই টাইপের কথাবার্তা অসম্ভব বিরক্তিকর লাগে আমার। কিন্তু সেই বান্ধবীর জোরাজুরিতে সেদিন যেতেই হয়েছিল। সেখানেই দেখা হয়ে গেল তার সাথে। সে একাই গিয়েছিল সেখানে, আর বাকিরা সবাই এসেছিল যার যার পরিবারের সাথে। আমরা দুজন একা থাকার কারণে মনে হয় আলাদা করে আমাদের কথা বলার সুযোগ হয়ে গেছিল। প্রথম দেখাতেই আমার তাকে ভালো লেগে গিয়েছিল। একেবারে গতানুগতিক বাকি সব মধ্যবয়সী বাংলাদেশি সাংসারিক পরিবারের যে পুরুষরা, তাদের থেকে একেবারেই আলাদা, একেবারে অন্যরকম। কোথায় জানি মনে হয়েছে আমাদের দুইজনের মাঝে এক অদৃশ্য তারের সংযোগ আছে।
আমার বিয়ের পর আমার স্বামীর সাথে যেই তারটি ছেঁড়া মনে হয়েছিল, সেই তারটি কে যেন সযত্নে এখানে জোড়া লাগিয়ে দিয়েছে। আমার প্রতি তার মুগ্ধ দৃষ্টি সেই দাওয়াতে আমার নজর এড়ায়নি। আমি ভীষণ আধুনিক মনের মহিলা এবং সমাজের নানান বিধি নিষেধে আমি বিশ্বাসী না, কিন্তু আমার কিছু নিজস্ব নীতিবোধ এবং বিশ্বাস আছে। যতই অদৃশ্য তারের সংযোগ থাকুক না কেন, বিবাহিত 2 বাচ্চার বাবার সাথে প্রেম করা আমার রুচিতে বাঁধে। কেউ যদি তার স্ত্রীকে ছেড়ে আমার সাথে প্রেম করতে চায় সেটা অন্য ব্যাপার, কিন্তু 2 নৌকোয় পা দিয়ে চলা মানুষদের আমি ঘৃণা করি। সে কারণে তার প্রতি আকর্ষণ বোধ করলেও প্রশ্রয় আমি দিইনি। কিন্তু সে ছিল একেবারে নাছোড়বান্দা। সেই দাওয়াতের পর থেকে একদম কিশোর বালকের মতো আমার যে পিছু নিল, সেই পিছু আর ছাড়াতে পারলাম কোথায়। আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই আমার পরিচিত, তাই আমার খবরাখবর বের করা তার জন্যে কোনো ব্যাপারই ছিল না। অফিস শেষে বের হয়ে প্রায়ই দেখি সে অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে। বাড়িতে প্রতিদিন পোস্টে রং বেরঙের ফুলের সমাগম ঘটতে লাগলো। ছুটির দিনের সকালবেলায় আমার বাড়ির সামনে গাড়ি পার্ক করে সে বসে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস এইসব চলতে থাকে। এইসব ছেলে মানুষের কোনো মানে হয়? আমি তার সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম। একদিন অফিস থেকে বেরিয়ে সোজা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনাকে তো আমার খুবই একজন ভদ্রলোক বলে মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখছি আপনি ভীষণ ছ্যাঁচড়া। সে মোটেও অপ্রস্তুত হয়নি। সোজা আমার চোখে চোখ রেখে বলেছিল, কি করব, আপনার ভীষণ প্রেমে পড়ে গেলাম যে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কি চান আপনি? আমার সাথে পরকীয়া করতে চান? খুবই দুঃখিত, আমি মোটেও ইন্টারেস্টেড নই। না না, কিছু চাই না, শুধু আপনার পিছু নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। বাহ, ভালো, কাটিয়ে দেন তাহলে। এই বলে আমি ফিরে যাচ্ছিলাম, কিন্তু সে আবার বলে উঠল, দাঁড়ান, শুধু আর একটা ছোট্ট চাওয়া আছে। একদিন যদি আমাকে একটু সময় দিতেন, আমার জীবনের গল্পটা একটু শুনতেন, ব্যাস, আর কখনো কিচ্ছু চাইবো না আপনার কাছে। আমার কৌতূহলী মন, এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনো আসেনি। তার জীবনের গল্প শোনার আকর্ষণ আমি অগ্রাহ্য করতে পারিনি। আমি বলেছিলাম, ঠিক আছে, আজকেই শুনে ফেলি, আমার হাতে এখন সময় আছে, তাড়াতাড়ি বলে ফেলেন, শুনি আপনার গল্পটা। আপনি নিশ্চয়ই ডিনার করেননি? চলেন না, সামনের রেস্টুরেন্টে বসে একটু কথা বলি। এখানে দাঁড়িয়ে কথা বলতে কেমন জানি লাগছে। না, আমি বাড়ি ফিরে ডিনার করব। তাহলে তো আর 1 কাপ চা কফি তো খেতে পারেন। চলেন না, এই কফি শপটাতে চলেন না, এই কফি শপটাতে না হয় কিছুক্ষণের জন্য বসি। আমি আর না করিনি, রাজি হয়ে গেলাম। তারপর কফি খেলাম, তার জীবনের গল্প শুনলাম, কেমন করে সে প্রেমহীন, ভালোবাসাহীন শূন্য জীবনে প্রতিদিন ধুকে ধুকে মরছে সেই গল্প। এমন একদিন যায় না যে সে সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় না, কিন্তু তার স্ত্রী নাকি সব দিক থেকেই তার ওপর নির্ভরশীল। সংসার ছেড়ে আসলে সে 2টি সন্তান নিয়ে একেবারে অথৈ সাগরে পড়বে, তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। অন্য কাউকে সে এই গল্প শোনালে হয়তো তাদের মনে হতো যে ঢং করার জায়গা পায় না, কিন্তু আমার তা মনে হয়নি। আমি নিজে জানি শূন্য জীবনের সম্পর্কটা কতটা কষ্টদায়ক। সে তার স্ত্রীর ছোটোখাটো অনেক গল্পই শোনালো, যদিও তার স্ত্রীর ওপর কোনো দোষারোপ সে করেনি, শুধু তারা যে ভিন্ন সেটা বোঝাতেই এত কথা সে বলেছে। আমারও মনে হয়েছে আসলেই কি ভিন্ন তারা দুজনে, কি কষ্ট করেই না সে সংসার করে যাচ্ছে। আমার সেই সময় মনে হয়েছিল যে ভাগ্যিস আমি কোনো সন্তান হবার আগেই সংসার থেকে বেরিয়ে এসেছি, তা না হলে আমারও আজ এই পরিণতি হতো। সে শুধু অন্য রকমের পুরুষই না, সে একজন প্রেমিক পুরুষ, একজন দুঃখী পুরুষ, আর মানতেই হবে যে সে একজন অসাধারণ গল্পকার। আমি মুগ্ধ হয়ে তার গল্প শুনলাম। আমার মুগ্ধতা তার নজর এড়ায়নি। তারপর নিজেই বলেছিল, আপনাকে কাজের পর এতক্ষণ আটকে রাখলাম, এখন যেতে হবে। আপনার কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আমার এই পিছু নেওয়াটা শুধু মাঝে মাঝে কষ্ট করে একটু সহ্য করে নেবেন। এই ছোট একটু আনন্দ থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ। এরপর জারি থাকলো তার এই পিছু নেওয়া। ধীরে ধীরে শুধু এই ছোট একটু আনন্দ কেন, আরও অনেক বড় আনন্দ থেকেও বঞ্চিত করিনি তাকে। আমার যা দেবার আছে সব তাকে দিয়েছি, একেবারে উজাড় করেই দিয়েছি, কোনো কিছুতে কার্পণ্য করিনি। বলেছি না যে এরকম প্রেমিক পুরুষ আমার জীবনে কখনো আসেনি। আমরা যেন একই তারে বাঁধা। মাঝে মাঝে তার পরিবার সম্পর্কে আমার কৌতূহল হয়েছে ঠিকই,
কিন্তু খুব একটা গা করিনি। ভালোই তো কেটে যাচ্ছে আমাদের জীবন, চলুক না এভাবে, মন্দ কি। হঠাৎ করে আজ সকাল সকাল আমার ফেসবুক মেসেঞ্জারে এক নতুন মেসেজের রিকোয়েস্ট। সাধারণত আমি মেসেজ রিকোয়েস্টগুলো ভালো মতো না পড়েই ডিলিট করে দিই, কিন্তু মেসেজটি খুলেই আমার দৃষ্টি আটকে গেল। সেখানে লেখা, আপনি আমাকে চিনবেন না, আমি আবিরের ওয়াইফ। আপনি যার সাথে পরকীয়া করছেন সেই আবির। আপনি যদি সময় করে কোনো এক সময় আমার সাথে একটু দেখা করতে পারেন তাহলে ভালো হতো, আমার কিছু কথা ছিল। আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। মেসেজটি এসেছে বিরোহিণী নামের এক প্রোফাইল থেকে। সেই প্রোফাইল আবার লকড। প্রোফাইল আর কভার পিকচার দুইটাই ফুলের ছবি। আমি বুঝে নিলাম যে কেউ নিশ্চয়ই শয়তানি করেছে, এই জন্য আমি বাংলাদেশিদের সাথে বেশি মিশতে চাই না। ভীষণ প্যাঁচের বাঙালিরা। আমাদের সম্পর্কটা কেউ ধরতে পেরে ফুর্তি নেওয়ার চেষ্টা করেছে। আরে সাহস থাকলে সামনে এসে কথা বলো। আমার তো কিছু লুকোনোর নেই। আবির অফিসের কাজে এখন ইউরোপে, এক সময় মেসেজ করে জানতে হবে। তারপর অফিসে পৌঁছানোর পর আর একটা মেসেজ পেলাম, ও আপনাকে আমার পরিচয় দেওয়া হয়নি, আমার নাম অদিতি। আজকে তো অফিস শেষে আপনার মনোরঞ্জন করার মানুষ নেই, অসুবিধে না থাকলে আজকেই আপনার সাথে দেখা করতে চাই। আমি আপনার অফিসের সামনে অপেক্ষা করব, কেমন? আবার আমার বুক ঢিপ করে উঠল। পরকীয়া ধরা পড়ার ভয় না, আমি তো বলেইছি আমার লুকো ছাপার কোনো ইচ্ছা নেই। তারপরও কি যেন এক আশঙ্কায় বুক ঢিপ করছে। আবির তো বলেছিল ওর স্ত্রী এমনই অপদার্থ যে ঘর থেকে বের হয়ে রাস্তার সামনে স্কুল থেকে বাচ্চাদের আনা নেওয়া করতেও নাকি সে হিমশিম খায়। আমার অফিস তো অনেক দূর, বাচ্চাদের রেখে সে এত দূরে আসবে নাকি? হতেই পারে না। এবারও আমি মেসেজের উত্তর দিলাম না, কিন্তু কি মনে করে জানি আবিরকে ব্যাপারটা না জানানোই ঠিক করলাম। দেখা যাক কি হয়। সারাদিন কাজে মন দিতে পারলাম না, ভীষণ অস্থির লাগছিল। কাজ না করে অফিসে বসে থাকার কোনো মানে নেই। অনেক আগেই বেরিয়ে পড়তে পারতাম, কিন্তু ইচ্ছা করে বের হলাম না। প্রতিদিন যেই সময়টাতে বের হই সেই সময়েই বের হব। সত্যি যদি আবিরের ওয়াইফ দেখা করতে আসে তাহলে তো সে নিশ্চয়ই সেই সময়টাই আসবে। আগে বের হলে যদি এসে আমাকে না পায়, বাস এটাই রয়েছে, চলবে বলে রয়েছে। মানে এটার একটা কন্টিনিউয়েশন আছে, এটা প্রথম পর্ব। বেশ ভালো লাগলো। আর এটা মনে হলো যে দেখো, কারুকে ঠকিয়ে কারুর সংসারের মধ্যে 3 নম্বর ব্যক্তির যে এন্ট্রিটা, সেটা নেওয়াটা কিন্তু খুবই দুঃসাহসিক একটা পরিচয়, এবং এটা উচিতও না। বন্ধু হিসেবে থাকা এক, আর প্রেমিক বা প্রেমিকা হিসেবে দিন কাটানো খুবই রিস্কি এবং একদমই নামুমকিন। কেননা আরেকজনকে পুরোপুরি ঠকানো হচ্ছে, এবং এই ঠকানোর পরিণতি কিন্তু কোনো দিনই ভালো হয় না। তো এই গল্প প্রসঙ্গেই এটা বললাম আর কি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর দেখলে তো গল্পটা কতটা বড়, আর এটা আবার প্রথম পর্ব, আরও পর্ব আছে। যাই হোক, আমার কাছে আর সেই সেকেন্ড পর্বটা নেই, কিন্তু একটা মনের মধ্যে কৌতূহল রয়েই গেল যে সত্যিই কি অদিতি মানে আবিরের ওয়াইফ এসছিল এর সঙ্গে দেখা করতে? সত্যি কি সে তার নিজের কোনো সিক্রেট কথা বলল যেটা আবির লুকিয়ে রেখেছিল? অনেক প্রশ্ন কিন্তু আমার মনে বাসা বেঁধে গেল, কিন্তু যেহেতু সেকেন্ড পর্বটা পাইনি তাই আর বেশি কৌতূহল রাখছি না। কৌতূহল রাখলেই তো মানে মনে হবে যে কি হলো। যদি কখনো সেকেন্ড পর্বটা খুঁজে পাই অবশ্যই আমার চোখ এড়াবে না, এবং অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করতে। বেশ ভালো লাগলো। আর এই মহিলার এখন অবস্থাটা কি সেটাও বুঝতে পারছি। যতই সে বলছে যে আমার কোনো ব্যাপার না, আমি কোনো লুকোছাপা করি না, কিন্তু তাই যদি হয় তাহলে কেনই বা তার আতঙ্কে বা একটা কোনো অজানা ভয়েতে বা লজ্জাতে, যাই বলো না কেন, বুক ঢিপ করবে। নিশ্চয়ই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাই তো ভয়টা, না? বন্ধুত্ব থাকলে কিন্তু এই ভয়টা আসতো না। বন্ধুত্ব মানে একদম ট্রান্সপারেন্ট বন্ধুত্ব। তো এই জন্যেই আগুপিছু চিন্তা করেই না এগোতে হয়। আর বিশেষ করে এটা যখন দ্বিতীয়বার, প্রথমবারে ঠকা হয়ে যাবার পর দ্বিতীয়বার চোখ কানটা অবশ্যই খুলে রাখা উচিত। যাই হোক, তো চলো আজকের মতো আমি এই ভিডিওটা শেষ করছি, কেননা এত বড় গল্প পড়ে আর ল্যাথখোর হয়ে আজকে আর কোনো কাজে আমার গা নেই।
আজকে একদম মানে পুরো আমার দরজা বন্ধ, ভিডিওর দরজা বন্ধ, সংসারের দরজা বন্ধ, সব বন্ধ। বাইরে ঝিরঝির করে একটু একটু বৃষ্টি হচ্ছে, আমার চাপ নেই, কাপড় জামা সব তুলে ফেলেছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু গল্প পড়ে শোনাই, বাস এই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর কুর্তির কাজটা আমার শেষ হয়ে গেছে, কিন্তু এখন ড্রাই হচ্ছে বলে তোমাদের সেটা দেখাতে পারলাম না। নিশ্চয়ই এর পরের ব্লগে সেটা দেখতে পাবে। তো চলো আজকের মতো শেষ করে দিলাম। যদি ভালো লাগে গল্পটা, যদি আজকের আমার এই ল্যাদ খাওয়া ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার উইথ এনার্জি চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।